হ্যালো বন্ধুরা, ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। বন্ধুরা, আজকের এই কল রেকর্ডিংয়ে তোমরা দুটো ঘটনা শুনতে চলেছ। প্রথম ঘটনাটা একটা বিয়ে বাড়িকে কেন্দ্র করে এবং একটা রিলেশনশিপের ঘটনা। দ্বিতীয় ঘটনাটাও সেটাই, কিন্তু দ্বিতীয় ঘটনাটা পার্সোনালি আমার বিশ্বাস হয়নি, কিন্তু আমি আপলোড করলাম কারণ এই ঘটনায় কিছু কিছু বিষয় আছে যেগুলো অ্যাভয়েড করা যায় না, এবং তোমাদের মতামত জানার জন্যই আমি ঘটনাটা আপলোড করলাম। আশা করছি দুটো ঘটনায় তোমাদের আজকে বেশ ভয় পাওয়াবে। তো আর কথা বাড়াবো না, সরাসরি শুরু করব আজকের কল রেকর্ডিং। হ্যালো আকাশ। হ্যাঁ, বলো। আচ্ছা, কেমন আছো বলো? ভালো আছি, এই চলে যাচ্ছে যেমন। আচ্ছা, বলছি তুমি তো বলেছিলে তোমার বাড়ি বোধহয় দক্ষিণ চব্বিশ পরগনা চম্পাহাটি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তুমি যে স্টোরি দুটো বলবে সেটা হচ্ছে একটা বিয়ে বাড়ির ঘটনা, যেটা কি বিষয় আমি সেটা প্রথমে বলছি না, আমি জানি তাও বলছি না। আর একটা ভিডিও কলে একটা ইনসিডেন্ট হয়েছিল, হ্যাঁ। সেটাও আমি কিছু বলছি না, আগে স্পয়লার দিচ্ছি না। তো না। তুমি তোমার যে বিয়ে বাড়ির স্টোরিটা আছে, হুম, হুম হুম। সেটা দিয়ে শুরু করো, একদম প্রথম থেকে শুরু করো। ওকে, ঠিক আছে। হুম। ঠিক আছে। নমস্কার, আমি আকাশ মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা চাম্পাহাটি থেকে বলছি। জানি না কেমন লাগবে আপনাদের পডকাস্টটা, অমিতার পডকাস্ট চ্যানেলে। মানে এর আগে আমার কোনোদিন এক্সপিরিয়েন্স ছিল না যে কোনো জায়গায় পডকাস্ট করার। তো যাই হোক, আমার দুটো জানা ঘটনা ছিল, সেহেতু আমি ভৌতিক কথা পডকাস্ট চ্যানেলে বলতে চাই। আর অমিতার অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জানি না আপনাদের কেমন লাগবে, একটু গুছিয়ে বলার চেষ্টা করছি, আপনারা মানিয়ে নেবেন প্লিজ। হুম। যাই হোক, আমার কাছে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে আর একটা আছে ভিডিও কল নিয়ে। তো সবার প্রথমে আমি বলতে চাই বিয়ে বাড়ি নিয়ে। তো বিয়ে বাড়ি নিয়ে যে ঘটনাটা আর কি আমার কাছে আচ্ছা। আছে, হুম। সেই ঘটনাটা অ্যাকচুয়ালি মানে এখন তো 2023, তো 7 বছর আগেকার ঘটনা। তখন আমি সদ্য সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মানে 15 সালের ঘটনা, অলমোস্ট হ্যাঁ 15-16। হ্যাঁ হ্যাঁ। তো তখন দিয়েছি আর কি। এবার তখন বয়সটাও অল্প ছিল, তখন অতটা জ্ঞান ছিল না। যতটুকু মনে আছে আমার যতটুকু মনে আছে ততটুকু আমি গুছিয়ে বলার চেষ্টা করব। ওকে। তো সবার প্রথমে বলতে চাই যে আমরা যে পাড়াটায় থাকতাম, সেই পাড়াটা জনসংখ্যা বলতে গেলে খুব একটা বেশি ছিল না। ওই সব ঘরে মিলিয়ে প্রায় 50 জন মতন থাকতো। এবারে আমাদের ওখানে শীতকালের সময় বিয়ে সিজন হয়। মানে তোমরা সবাই জানো যে গ্রাম অঞ্চলে শীতকালের সময় সব জায়গায় বিয়ে হয়, শীতকালের সময় যে বিয়ে সিজন থাকে। হুম। তো সেখানে আমাদের পাড়াতে এক কাকা ছিল। তো নিজের কাকা না, অ্যাকচুয়ালি দুঃসম্পর্কের একটা কাকা ছিল। কাকার নাম ছিল সুকান্ত সর্দার। ওকে। তো তার বয়সটাও অনেক বেশি হয়েছে, 36 বছর বয়স। 36 বছর বয়সে কোনো সরকারি চাকরি করে না, যার কারণে মেয়ে খুঁজতে অসুবিধা হচ্ছিল। হুম। তো আমাদের যে কাকা আছে, ওই কাকার জন্য একটা মেয়ে দেখা হয়। মানে মেয়েটার বাড়ি কোথায় বা মেয়েটা কোথায় থাকে সেই পরিচয়টা আমি দিচ্ছি না এখানে। যাই হোক, হুম। মানে মেয়েটার সাথে আর কি কাকার প্রথমে কথা বলানো হয়, যে যখন আর কি কোনো সম্পর্ক সাথে কথা বলা হয় বা বিয়ের আগে যে কথা বলা হয়, ছেলে মেয়ে একসাথে পরিবার সবাই, হুম। সেই নিয়ে মেয়েটার সাথে মানে কাকার আর কি। তো কাকা বলছেন এখানে সুকান্ত বলে আমি করছি। হুম। তো সুকান্তর সাথে মেয়েটা আর কি কথা বলিয়ে দেয়, এবং মেয়েটা তখন ক্লাস 9-এ পড়তো, মানে অনেক ছোট আর কি কাকার থেকে। আচ্ছা। ক্লাস 9-এ পড়তো, এমনকি আমার থেকেও ছোট ছিল। মানে গ্রামের সাইডে এরকম হয় আর কি, সবাই জানে যে অনেক বয়স ছেলের সাথে কম বয়সী মেয়ের বিয়ে দেওয়া হয়, তাও আবার হুম। 2015 ঘটনা বলছি। তো এবার মানে আমার কাকার যে বাড়ির লোক আছে, তারা দেখতে গেছিল মেয়েটার বাড়িতে। এবার কাকার সাথে যখন মেয়েটার কথা হয়, মানে মেয়েটা কোনো কথা বলতে চাইছিল, মানে খুব লজ্জা পাচ্ছিল যে কথা হয়তো একটা নতুন ছেলের সাথে কথা বলতে প্রত্যেকটা মেয়েরই লজ্জা লাগে। হুম। এবার মেয়েটা খুলে মানে বলেনি যে মেয়েটার অন্য কোনো সম্পর্ক ছিল বা অন্য কোনো সম্পর্ক আছে, এই ব্যাপারটা কিন্তু তখন সুকান্ত জানেনি। হুম। এবার যখন মেয়েটা বললো যে আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, যে আপনি প্লিজ আমার সাথে বিয়ে করো না, বা আমার সাথে তুমি সংসার করতে চেও না, কারণ আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে না পেলে আমি মরে যাবো। হুম। এবার সুকান্ত জিজ্ঞাসা করে যে মানে কোন ছেলে, কোথায় বাড়ি বা কি নাম। হুম। এবার জিজ্ঞাসা করে ছেলেটা,
বাড়ি এর আগে আমি বলেছি তোমাকে মেদিনীপুরে থাকে। হুম। তো ছেলেটার সাথে কোনোদিন দেখা হয়নি মেয়েটা, মানে তখনকার দিন মানে দিনে আর কি ওই কিপ্যাড ফোন ছিল না, ওই হুম রং নাম্বারে আর কি কথা বলে আলাপ হয়েছিল। আগে হতো বেশি। হ্যাঁ, বেশি দিনের সম্পর্ক না, ওই 6 মাসের সম্পর্ক। মানে গলার আওয়াজ শুনে মেয়েটাও ভালোবেসে ফেলেছে ছেলেটাকে, আর ছেলেটাও ভালোবেসে ফেলেছে। জানি না ছেলেটা ভালোবাসতো কি মেয়েটাকে, তবে যে ঘটনাটা বলবো সেটা হয়তো শুনে তোমরা বলবে যে হ্যাঁ সত্যি মেয়েটা ভালোবাসতো ছেলেটাকে। এবারে সবকিছু ফাইনাল হয়ে গেছে কথা, মেয়েটাও ছেলেটাকে জানিয়ে দিয়েছে যে আমি বিয়ে করতে পারবো না, এরকম সমস্যা, যে আমি একটা ছেলেকে ভালোবাসি। এবার কাকার বাড়িতে কাকার একমাত্র মা ছিল যিনি, তিনি কিন্তু মারা গেছে, এবং তার বাবা আরো একটা পরে বিয়ে করেছে, যার কারণে কিন্তু সেই কাকা সৎমাই ছিল, আর তার বাবা কিন্তু বাড়ি থাকতো না। যার কারণে এই কথাটা কিন্তু কারোর কাছে খুলে বলতে পারিনি যে মেয়েটা একটা অন্য ছেলেকে ভালোবাসতো, এরকম মানে আমার পক্ষে বিয়ে করার সম্ভব হবে না তাকে, এটাও বলতে পারিনি। যার কারণে কাকাও চুপ করে বিয়েটা করার জন্য রাজি হয়ে যায়। এবার সব ঠিকঠাক দেখে দিনক্ষণ দেখে কাকার জন্য টোপর ফোপর কেনাকাটা হয়, সবকিছু বিয়ে হবে বলে। বিয়ের 2 দিন আগেও মেয়েটা একবার কাকাকে কল করে বলেছিল যে দেখুন আমার সাথে বিয়ে করবেন না, আমি একটা ছেলেকে ভালোবাসি, প্লিজ আমাকে আপনি মাফ করেন, এরকম করে একটা কথা বলেছিল মেয়েটা। কাকা বলেছিল, মানে কাকা শুধু শুনেছিল আর কি, কল যখন করেছিল কাকা শুধু শুনেছিল, কোনো কথা মানে উত্তর দেয়নি, কলটা কেটে দিয়ে। তো এরপরে যখন বিয়ের দিন আসে আর কি, বিয়ের সময় ছেলেটার মানে সরি মেয়েটার বাড়ির লোক কিন্তু জানতে পারে যে মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে। আচ্ছা। বিয়ের দিনকেই জানতে পেরেছে মেয়েটার বাড়ির লোক যে একটা অন্য ছেলেকে ভালোবাসে মেয়েটা। এবার মেয়েটার বাড়ির লোক তখনও মানে কাকার বাড়ির লোক কিছু জানায়নি যে আমার মেয়ে একটা অন্য ছেলেকে ভালোবাসে। ওদের বাড়িটা ঝামেলা মতন তৈরি হয়েছিল বিয়ের দিনকে, যে মেয়েটা একটা অন্য ছেলেকে ভালোবাসে। তো স্বাভাবিক সবার বাবা মারই খারাপ লাগারই কথা, কারণ বিয়ের আয়োজন হয়ে গেছে, মেয়েটাও বাড়িতে বলেনি কারণ, একটা খারাপ লাগারই কথা, একটা ঝামেলা তো হবেই না। তো সেই কারণে মেয়েটার বাবাও আর কিছু বলেনি, মেয়েটার মাও কিছু বলেনি। এবার যখন বিয়ের দিন আসলো, আমরা সবাই মানে পাড়াতে যাই, মানে যেরকম হয় আর কি, পাড়ার লোক সবাই ইনভাইটেড থাকে আর কি, পাড়ার একজনের কারো বিয়ে থাকলে বা কোনো অনুষ্ঠান থাকলে। বরযাত্রীর কথা বলছো কি? হ্যাঁ বরযাত্রী, আমরা বরযাত্রী হয়ে গিয়েছিলাম ওই কাকার বিয়েতে। আচ্ছা। এবার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, একটা বাসও করা হয়েছিল, এবং যারা মানে বাইকে বা স্কুটিতে যাবে তারা তাদের জন্য আলাদা ব্যবস্থা করে, তারা আলাদা করে যাবে বাসের পিছনে। এবার বাড়িও বেশি দূর নয়, এখান থেকে 6-7 কিলোমিটার হবে মেয়েটার বাড়ি, ওই চম্পাহাটি থেকে। এবারে যখন আমরা যাই, যখন মেয়েটার বাড়ি গিয়ে পৌঁছায়, তখন ভালো আয়োজন হয়েছে। বিয়ে বাড়িতে যেরকম শোরগোল থাকে, সবার মানে মনের ভিতরে একটা আনন্দ ফিল যে বিয়ে বাড়ি হচ্ছে। আমরা তখন ভেবেছি যে বিয়ে হবে, কত আনন্দ করবো আর কি, যেটা আমরা মানে এক্সপেক্ট করে গিয়েছিলাম ওখানে। এবার গিয়ে যে এমন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনা খুবই মানে একটা প্যাথেটিক ঘটনা, যেটা হচ্ছে যে মেয়েটা গলায় দড়ি দিয়েছে। এবার মেয়েটা যখন গলায় দড়ি দিল, আমরা তখনও জানি না, এবং কাকাও জানে না, কাকার বাড়ির লোক বলতে আমরা বরযাত্রী কেউই জানি না, ওর বাড়ির লোক টোটালি চেপেছিল এই কথাটা। যখন ছেলে বিয়ের পিড়িতে তোমার কাকা তো জানতো? হ্যাঁ আমার কাকা তো জানতো, কিন্তু কাকা জানে না যে মেয়েটা গলায় দড়ি দেবে। না মানে অন্য ছেলের সাথে যে রিলেশন আছে সেটা তোমার কাকা জানতো? হ্যাঁ এটা জানতো। কাকা মানে এই কথাটা কারোর কাছে বলেনি, কারণ বলবে বা কি করে, তার কাছের লোক তো বলে তো কেউ ছিল না। মানে আমাদের কাছে বলতে যার মানে কাকার যারা বন্ধু বান্ধব আছে তার কাছে হয়তো বলেছিল, দুই একজনের কাছে, জানি না। তো যখন আমরা জানতে পারি যে মেয়েটা গলায় দড়ি দিয়েছে, তখন বরযাত্রী যারা আছে বা আমাদের সাথে যারা গিয়েছিল কাকার বাড়ির লোক, তারা কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে যায়, মানে একটা রাগ মতন হয় যে আপনারা কেন বলেননি আগে থেকে মেয়েটা এমভাবে গলায় দড়ি দিয়েছে, বা মেয়েটার সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক ছিল, এটা কিন্তু আপনারা আগে কোনোদিন বলেননি, এরকম একটা ব্যাপার হয়েছিল। এবার মেয়েটার বাড়ির লোকও ক্ষমা চেয়ে নেয় যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা জানতাম না আমার মেয়ে অন্য কোনো ছেলের সাথে ভালোবাসতো বা রিলেশন ছিল এরকম একটা। তো তারা কিন্তু ক্ষমা প্রার্থী চেয়ে নেয় যে আমরা ভুল হয়ে গেছে, আমাদের যা হয়েছে বাদ দিন। এবং যখন ওই ঘরে যাওয়া হয়, তখন আমাদের যারা বরযাত্রী যারা ইয়ং ছেলেরা ছিল, তারাও গিয়েছিল যে মেয়েটাকে দেখতেও। আরেকজন ছিল দাদা, সে কিন্তু আমাদের সাথেই ছিল, সেও কিন্তু উপরে গেছিল দেখতে মেয়েটাকে, যে মেয়েটা গলায় দড়ি দিয়েছে। এবার মেয়েটা একটা সুইসাইড নোটও লেখে, সেটা হচ্ছে যে আমি বিয়ের আগে
মানে অমুক ব্যক্তি বা মানে কাকার নাম করে ওখানে লিখেছে। আমি লোককে জানিয়েছিলাম যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, এরম ছেলেটার নামও লিখেছি, ছেলেটার নাম আমি বলছি না, ছেলেটার নাম ওখানে লিখেছে যে আমি সেটাকে ভালোবাসতাম, ওকে পাইনি, তো আমি কারোর হবো না, এরকম একটা লিখেছে। মানে কাউকে উল্লেখ করেনি যে আমার মৃত্যুর জন্য উনি দায়ী, এমন শুধু লিখেছে যে আমি ওনাকে বারণ করেছিলাম বিয়ে করার জন্য, তাও মানে উনি আমাকে বিয়ে করেছে। তো যখন আমি বিয়ে করতে চেয়েছে আর কি, হ্যাঁ, যখন আমি আমার ভালোবাসার হব না তখন আমি মানে কারুর হব না, মানে এরকম একটা ইয়ে ছিল মেয়েটার ভিতরে। তো মেয়েটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার পরে যখন আমরা সবাই বাড়ি চলে আসি, প্রায় রাত 1টা থেকে 2টো বাজতে যায়। হ্যাঁ, এবার যারা আমাদের বরযাত্রী ছিল, যারা বৃদ্ধ লোক ছিল, আমাদের বয়স্ক লোক আমাদের পাড়ার, তারা সবাই বাসে করে চলে যায়। এবং আমরা যে ছিলাম, আমি, কাকা আর যে দাদার কথা, মানে যে দাদাটার কথা আমি প্রথমে বলেছিলাম যে উনি দেখতে গেছিল ওপরে মেয়েটাকে, তো সেই দাদাটা একটা স্কুটি করে আমরা 3জন আসছিলাম হাই রোড। স্কুটি করে? হ্যাঁ, যাওয়ার সময় তোমরা কি করে গেছিলে? যাওয়ার সময় বর কিন্তু একটা 4 চাকা করেই গিয়েছিল এবং 4 চাকা আসার সময় আসেনি। কেন অতটা খোঁজ রাখিনি, আসার সময় কাকা বলেছিল আসতেই যাবে। আচ্ছা। তো আমরা কিছু বলিনি, মানে আমাদের যে দাদাটা ছিল সৌমিক দা, ওর নাম সৌমিক, তো উনিও বলেছে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, উঠে যা আমার সাথে চ। এবার মানে কাকা মাঝখানে ছিল, আমি পিছনে ছিলাম, ওই দাদা চালাচ্ছিল, মানে সৌমিক দা যার কথা বললাম। আচ্ছা। মানে যে আর কি দেখেছে ওই মেয়েটা গলায় দড়ি দিয়েছে, মেয়েটার মুখটা দেখেছে। তো আমরা প্রায় হাফ রাস্তা চলে গেছি, প্রায় 15 থেকে 20 মিনিট এরম সামথিং হবে চালিয়ে গেছি। এবার যে চালাচ্ছিল সঙ্গীতে, মানে সে বললো আর কি যে মানে আমার টয়লেট পেয়েছি, একটু দাঁড়াতে হবে, আমি টয়লেট করবো, তোরা 2জন দাঁড়া, আমি টয়লেটটা করে আসি পাশ থেকে। আর যেখানে টয়লেট করতে হবে সেখানে কিন্তু একটা বড় খ্রিস গাছ ছিল। মানে খ্রিস গাছ, যে খ্রিস গাছ হয় না? আচ্ছা, আমি না প্রথম শুনলাম, ঠিক আছে বলো। হ্যাঁ, ওই খ্রিস গাছ। যাই হোক, আমি বলতে পারবো কি জানি, আমাদের এখানে সবাই খ্রিস গাছই বলে। আমাদের এখানে হয়তো অন্য কিছু বলে, হতে পারে, বলো। হ্যাঁ হ্যাঁ, প্রচুর, মানে যেগুলো ওই রাস্তার পাশে হয়ে থাকে না, বড় বড় মোটা মোটা গোল গোল পাতা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই গাছ। তো ওই গাছ ছিল ওই পাশে, যেখানে টয়লেট করতে গেছিল আর কি। টয়লেট করার সময় যখন টয়লেট করতে গেছে প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ড হয়ে গিয়ে 1 মিনিট হতে যায়, আসে না। তো কাকা একবার ডাক দিল, শ্রমিক কতক্ষণ লাগবে, কোনো উত্তর আসবে না। কিছুক্ষণ পরে মানে এত জোর চেঁচিয়ে উঠেছে, এবার চেঁচিয়ে উঠে বলছে আসতে আসতে তোর কাছে আসছে, তোর অবস্থা খারাপ করে দেবে, এরকম করে বলতে বলতে আমরা যখন ওখানে গিয়ে দেখি, তখন দেখি যে ও চুপ করে মানে মাটিতে বসে ওপর দিকে তাকিয়ে আছে। মাটিতে বসে উপর দিকে তাকিয়ে আছে। এবার আমরা ব্যাপারটা বুঝতে পারি না, আমরা ভেবেছি ওখানে ছিনতাই ফিনতাই হয় আর কি, জায়গাটা ভালো না, বা কিছু একটা হয়েছে ওর সাথে, এরকম কিছু ভেবেছি আমরা। তো আমি তো পিছনে ছিলাম, কাকা আগে গেছে, কাকা ওই শুধু গিয়েছিল, তখন কাকা বিয়ের যে আউটফিট হয় সেটাও কিন্তু খোলেনি, সেটা পরেছিল, ধুতি পাঞ্জাবি সব পরেছিল। এবার সে যখন পরে ওখানে যায়, এবার গিয়ে দেখে যে সে পড়ে আছে ওখানে চুপচাপ বসে উপর দিকে তাকিয়ে আছে গাছের দিকে। এবার কাকা বলছে কি হয়েছে তোর? এবার যে দাদা আছে সে বলছে যে দেখ তোর মানে তোর অবস্থা খারাপ করে দেবে, ও এসছে কিন্তু। কাকা বলছে যে কে এসছে? বলছে না ওই মেয়েটা এসছে, তোকে বলেছিল নাকি তুই বিয়ে করেছিস, তাও এবার তোর নাকি ও ছাড়বে না, ও আমার দেখা দিয়েছে, আমার একটু মারতে এসেছিল, এরকম একটা ভয় পেলে লোক আর কেমন করে কথা বলে না, ওরকম করে কথা বলছে। এবার আমি তো খুব ভয় পেয়ে গেছি, আমি তখন কি হয়েছে ভূতের ভয় পাচ্ছি, যে ভূত কিছু একটা হয়েছে এরকম। তখন আর এমনি ছোটবেলা থেকে আমার খুব ভয়, মানে ভূতের প্রতি খুব ভয়। তো আমি তখন পেয়েছি কিছু একটা হয়েছে, যে এরকম দেখা দিচ্ছে, হয়তো মেয়েটা মারা যাওয়ার পরও এরকম দেখা দিচ্ছে ওকে। হ্যাঁ, এবার ওকে নিয়ে আমরা চলে এসেছি। এবার কাকা যখন চালাচ্ছিল তখন ওকে মাঝখানে নিয়ে আমি পিছনে ছিলাম, যে আর কি ভয় পেয়েছিল, মানে কথা পর্যন্ত বলতে পারছিল না। ওকে তুলে নিয়ে ওখান থেকে চলে এসেছি আমরা বাড়িতে। বাড়ি চলে আসার পরে ওর 2 দিন খুব জ্বর ছিল, মানে প্রচন্ড জ্বর, গাল থেকে লালা পড়তো, শুধু কোনো কথা বলতে পারতো না, কানে শুনতে পারতো না, খুব জ্বর। তো 2 সপ্তাহ যাওয়ার পরে ওর জ্বরটা একটু ঠিক হয়ে ওঠে, তারপরে ঠিকঠাক সবকিছু হয়ে যায়, সবার লাইফ যেরকম চলছে সেরকম চলতেই থাকে। আমিও স্কুলে তখন পড়তাম, স্কুলেও চলে গেছি, কাকাও কাকার মতন ব্যস্ত হয়ে গেছে। কাকা আমাদের এখানে একটা কোম্পানিতে কাজ করতো, কোম্পানি বলতে যেমন লেদারের যে ব্যাগ হয়, লেদারের যে বেল্ট হয়, মানে ওই আর কি কারিগরের কাজ করতো কাকা। আর আমাদের বাড়ি থেকে ওই যে লেদারের যে কোম্পানিটা, ওটা বেশি দূর না, হাঁটা পথে 20 মিনিট বা 15 মিনিট লাগে, মানে মিডিয়াম হেঁটে গেলে।
এবার যদি জোরে হেঁটে যাও তাহলে 10-15 মিনিট লাগবে না। তো এমন একটা রাত্রিবেলা আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান ছিল, একজনের বাড়িতে জন্মদিন বা কিছু একটা ছিল আর কি, জানতাম না অতটা কিছু। তো সেই ইয়েতে কাকা ইনভাইট ছিল। এবার কাকা ইনভাইট থাকার কারণে তিনি কারখানাতে জানিয়েছেন যে আমি আজকে তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে, আমাদের পাড়াতে একটা ইনভাইটেড মানে একটা অনুষ্ঠান বাড়ি আছে। তো কাকার যে কোম্পানি ছিল তিনি বলেছেন না আজকে ওভার টাইম হবে আর প্রচুর মাল আছে, সেই মালগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি যেতে পারবে। তো কাকার কোনো কথা বলেন, কাকা চুপচাপ কাজটা করে এবার যখন বাড়ি আসে, বাড়ি ফিরতে ফিরতে বাজে 11:30-12টা বাজে তখন। আর শীতকালের বেলা, আর আমাদের এখানকার গ্রাম অঞ্চল মানে বুঝতেই পারছো সবাই শুয়ে পড়েছে, অর্ধেক লোক সব শুয়ে পড়েছে। আর আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট হেঁটে গিয়ে একটা পথ পড়ে, যেখান থেকে ওই রাস্তাটা শুরু হয় আর কারখানার আগে অব্দি ওই যে জায়গাটা, ওখানে মানে প্রচুর যে জ্যান্ত যে জন্তু হয় বা গরু ফরু হয়, ওদেরকে চামড়া তো ইউজ করা হয় না ওই কারখানাতে, চামড়া মানে ভাগার মতন অ্যাকচুয়ালি ওটা। তো ওই ভাগার মতন ওখানে প্রচন্ড দুর্গন্ধ বার হয়। আর ওই জায়গাটা এমন জায়গা মানে দিনের বেলা যদি তুমি আসো তখন কিন্তু আমার ভয় পাবে। মানে জায়গাটা এমন, দিনের বেলা তুমি আসলে ভয়, রাত্রিবেলা তো অবশ্যই ডেফিনেটলি তুমি ভয় পাবে, দিনের বেলা আসলেও তুমি ভয় পাবে। চারপাশে বাঁশ বাগান, গাছপালা, মাটির রাস্তা মাঝখান থেকে। এখন অবশ্য ধারের রাস্তা হয়ে গেছে, রাস্তা হয়েছে বলছে বাইকের বেশি কোনো মানে 4 চাকা ঢুকতে পারে, বাইকই আসে ওই রাস্তাটা। তো ওই রাস্তা থেকে কাকা হেঁটে হেঁটে যখন আসছিল, যখন কাজ হয়ে গেছে একা একা হেঁটে হেঁটে আসছে। এবার আস্তে আস্তে আমাদের ওখানে একটা পুকুর পাড় আছে, মানে সাত সান বলে না, 7 সান পুকুর বলে না, যেটা আমাদের এখানকার গ্রামের লোকরা বলে 7 সান পুকুর ভালো হয় না রাত্রিবেলা সন্ধ্যাবেলা। মানে 7টা সিঁড়ি আছে, যে সানে 7টা সিঁড়ি থাকে সেটাকে বলা হয় 7 সান পুকুর আমাদের এখানে। আচ্ছা। তা এইটাকে কিন্তু খুবই সবাই নেগেটিভ বা এনার্জি বা ভূত প্রেত রাত্রিবেলা সন্ধ্যাবেলা যেতে বারণ করে। এবার ওই পুকুরের পাশ থেকে যখন কাকা আসছে, হেঁটে হেঁটে আসছে, তখন কাকা হঠাৎ মানে পিছন থেকে কেউ ডাকলো নাম ধরে, যে কোথায় যাচ্ছ তুমি, এখানে এসো, এরকম করে অ্যাকচুয়ালি ডাকলো। এবার কাকা তো বুঝতে পারলো না যে কে ডাকলো। এবার কাকা পিছন দিকে ফিরে যখন তাকালো, অ্যাকচুয়ালি কাকা যখন পিছন দিকে ফিরে তাকিয়ে তখন কিন্তু তার যে পুরো বডিটা হয়, মানে বডি শুদ্ধ যে কাঁধ হয়, পুরো বডিটাই ফিরে তাকিয়েছে বাঁ দিক ফিরে। যেমন হয় না নেগেটিভ এনার্জি ডাকলে হয় ভয় লাগার কথা, যে যেরকম ভাবে ডাকে আর পিছন থেকে, তো সেরকম ভাবে ডাকেনি। যেরকম একটা নর্মাল লোক পিছন থেকে যখন কেউ হেঁটে যায় পিছন থেকে ডাকে না, ওই কোথায় যাচ্ছি, কি খবর ডাক না, তো সেরকম ভাবে ডেকে যে ওই কোথায় যাচ্ছি, কি এখানে আমার কাছে। কাকা বলছে কে ডাকবে এই এত রাত্রিবেলা, আবার মেয়েদের আওয়াজ। কাকা অতটা তখন ভাবিনি যে সব ভূত ভূত এসব ব্যাপার কিছু ভাবেনি। এবার কাকা বলছে কে, এবার আবার সাউন্ড আসছে, সামনে থেকেই আসছে, বলছে এখানে আসো, তোমার সাথে কিছু কথা আছে, তোমার সাথে খুব দরকার কথা আছে, মানে দরকারি কথা আছে, কথা না হলে আমি যেতে পারবো না তোমার কাছ থেকে, এরকম ভাবে একটা কথা বললো। কাকা বলছে না আজ অনেক রাত হয়ে গেছে আর একটা জায়গায় ইনভাইটেড আছি আমি, সেই জন্য আমি সেখানে যাবো, কালকে কথা বলবো, এরকম ভাবে একটা কথা বললো। মানে কাকা এমন ভাবে কথা বললো যে ওকে চেন, এমন ভাবে কথা বললো। তো কোনো কথা না এড়িয়ে বা কোনো কথা না বলে কাকার মতো হেঁটে চলে আসছে। যখনই 1 পা 2 পা যায় তখনই আবার বলছে যে একবার পিছন থেকে ঘুরে তাকা, তোর সাথে আমার খুব কথা আছে। এবার কাকা তখন ব্যাপারটা বুঝতে পারে যে ব্যাপারটা কি হচ্ছে তার সাথে, কোনো মেয়ে ডাকছে, মানে মেয়ের গলার আওয়াজ। তখনই তার মাথায় এসেছে যে এই মেয়েটার গলাটা সেই মেয়েটার গলা না, যার সাথে তার বিয়েটা হয়নি বা মেয়েটা কিন্তু গলা জড়িয়ে দিয়েছে, সেই মেয়েটা না। তখন কিন্তু গেস করতে পেরেছে যে কে ডাকছে পিছন থেকে। আর ঘটনাটা হয়ে যায় 2 সপ্তাহ পরে, এটা ঘটনাটা হয়ে যাওয়া 2 সপ্তাহ পরে কিন্তু। তো কাকা মানে তখন ব্যাপারটা বুঝতে পেরেছে কি হচ্ছে তার সাথে। এবার কাকা মানে একটু জোরে হাঁটতে, মানে যে জোরে হয় না একটু জোরে পা ফেলে, বড় বড় পা ফেলে হাঁটে, জোরে জোরে পা ফেলে হাঁটছে। আর কাকা কন্টিনিউয়াসলি পিছন থেকে বলে যাচ্ছে যে ওই তুই দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে, তুই একবার দাঁড়া, তুই আমার সাথে না কথা বলিস তাহলে তোকে ছেড়ে আমি যেতে পারবো না, এরকম ভাবে মানে বলছে। এবার যখন থামছে তখন এই যে বলার যে ধরনটা, যে তুই দাঁড়া, তোর সাথে কথা আছে, তুই আমার সাথে না কথা বললে তোকে আমি ছেড়ে যেতে পারবো না, এরকম ভাবে যে গুছিয়ে যে কথাটা বলছিল এতক্ষণ, যখন কোনো সাড়া আসে না তখন এই কথাটা হুমকির মতন হয়ে গেছে। ওই তুই দাঁড়া, তুই যে দাঁড়াস তোর সাথে আমার মানে তোর সাথে খুব খারাপ হবে, তুই আমার সাথে না দাঁড়ালে বা আমার সাথে মানে এরকম হেন তেন কথা বলছে, যে তুই আমার সাথে কথা না বলিস তাহলে তোর কিন্তু ক্ষতি হবে,
আর তোর কিন্তু পুরো পরিবার বংশ নির্বংশ হয়ে যাবে। মানে এরকম একটা হুমকি বা থ্রেট দেয় পিছন থেকে একটা মেয়ে। তো কাকা ব্যাপারটা বুঝতে পারে যে কি হচ্ছে। তো কাকা কোনো পাত্তা না দিয়ে যখন চলে আসে মানে অনুষ্ঠান বাড়ির কাছে, তখন আর কিছু আছে না, পিছন থেকে কেউ ডাকছেন তখন আর কোনো কিছু ফিল করতে পারছে না। তো অনুষ্ঠান বাড়িতে এসে খেয়ে দিয়ে ওখান থেকে আবার অনুষ্ঠান বাড়ি থেকে কাকার বাড়িটা হেঁটে যেতে কিন্তু আবার 10 মিনিট লাগে। মানে বুঝতে পারছো কতটা। ওখান থেকে খেয়ে দিয়ে যখন কাকা খেয়েছে তখন মাংস টাংস মানে মাংস যে মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় মাংস ভাত হয় না, এরকম খেয়ে এবার কাকার যে মানে যে বাড়িতে ইনভাইটেড ছিল আর কি কাকা, সেটা কাকার বন্ধু হয়ে, এবার কাকার বন্ধু বললো যে তুই এক টিফিন কারি তোর বাড়ির জন্য নিয়ে যা, তোর বাবা মা আছে তাদেরকে দিতে পারি। এবার আমি বললাম যে এই সরি, কাকা বললো যে না দিতে হবে না, কালকে সকালে যখন যাব তখন দিয়ে দিই। এবার ওই লোকটা বললো যে না তুই এখনই নিয়ে যা, রাত্রিবেলা হয়ে গেছে, কাকা কাকিমা কিছু খাইয়ে নিয়ে যা, ওরাও আসেনি। তো কাকা যখন নিল টিফিন গাড়িতে, যখন ওকে মানে কাকাকে দেয়া হলো মাংস, তারপরে যেরকম হয় আর কি অনুষ্ঠান বাড়িতে, তো সেই সবকিছু কাকাকে দিয়ে দিয়েছে। এবার কাকা বলছে না নেবো না, আমাকে দিস না, কালকে সকালে আমি নেবো। মানে কাকা ব্যাপারটা বুঝতে পেরেছে আর কি যে কি হয়েছে, মানে এটো জিনিস আর কাকা নিয়ে যেতে চায় না ওই বাড়ি মানে ওখান থেকে। তো অ্যাকচুয়ালি লোকটা জোর করেই তাকে দিল যে তুই এটা নিয়ে যা, বাড়ির জন্য নিয়ে। এবার যখন কাকা টিফিন কাটি করে যখন বাইরে বার হলো, মানে বাইরে পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হলো যেন কেউ যেন তার পাশে চলে এসে সঙ্গে সঙ্গে। এবার কাকা মানে বুঝতে পারছে যে কি হয়েছে, মানে কাকার বাড়ি যাওয়ার যে শক্তিটা পাবে, যে হেঁটে যাবে ওখান থেকে, সেই শক্তিটা আর মানে পাচ্ছে না, মানে এত ভয় পেয়ে গেছে। মানে কাকা বুঝতে পেরেছে যে কোন মেয়েটা ডাকছে আমাকে। ঠিক আছে, এবার কাকা ওই মানে বুকে ভয় নিয়ে মানে কাঁপা কাঁপা পা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বেশি আর যেতে পারে না বুঝেছো, মানে আস্তে 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 হেঁটে হেঁটে যতটা পেরেছে ততটা গেছে। যাওয়ার পরে যখন হাওড়াতে চলে এসছে, আমাদের ওখানে একটা বহুত বড় বাঁশ বাগান আছে, প্রচুর বড় বাঁশ বাগান আছে। সেই বাঁশ বাগানের কাছে এমনি দিনের বেলা যেতেও ভয় লাগে। তো কাকা যখন চলে এসছে হাফ রাস্তাতে, হঠাৎ করে কাকা মানে মনে মানে মানে ভাবে যে পিছনে কেউ টিফিন গাড়িটা ধরে টান দিল, টিফিন গাড়িটা যেটাতে আর কি মাংস ছিল, সেই টিফিন গাড়িটা যেন ধরে পিছনে কেউ টান দিল। এবারে একদম পুরো পাশ থেকে মানে শুনতে পাচ্ছে যে তুই দাঁড়া, তুই যদি না দাঁড়াস তাহলে তোর কপালে আজ খুব কষ্ট আছে। এবার কাকা হঠাৎ করে পিছনে ফিরে যে দেখে না, তখন দেখলো যে একটা মেয়ে একদম পুরো লাল শাড়ি পরে, যখন যেরকম বিয়েতে যেরকম হয় না মেয়েরা শাড়ি পরে একদম থাকে নর্মাল, বেনারসি শাড়ি পরে সেজে গুজে থাকে, মাথায় টোপরও আছে মেয়েটা, শুধু মুখটা দেখা যাচ্ছে না, শুধু মুখটা দেখা যাচ্ছে না। এবার যেরকম নর্মাল সাজগোজ হয় সেরকম সাজগোজ করে পিছনে দাঁড়িয়ে আছে। এবার দাঁড়ানোর ভঙ্গিটা কেরম দেখো, ছেলেরা যেরকম ভাবে দাঁড়ায় না ওরকম ভাবে, মেয়েদের একটা দাঁড়ানোর ভাব ভঙ্গি কিরম, একটা ছেলের ভাব ভঙ্গি কিরম দাঁড়ানো আলাদাই ভাবে। তো আমরা অ্যাকচুয়ালি যেরকম দেখেছি না যে বইয়েতে বা যেরকম মুভিতে আমরা দেখি না যে মঞ্জলিকা যে যেরকম ভাবে দাঁড়িয়েছিল, মানে ওরকম স্টাইলে মানে অ্যাকচুয়ালি দাঁড়ানো, মানে ছেলেদের মতন কাকা যতটুকু বলেছে, মানে দুটো পায়ে একটু ফাঁক করে আর মানে ফোঁস ফোঁস করছে, যেরকম ফোঁস ফোঁস করে না রেগে গেলে মানুষ, ফোঁস ফোঁস করছে। মানে বেশি দূর না, মানে এখান থেকে 10-15 হাত হবে, এত দূর মানে এতে দাঁড়িয়ে আছে। এবার কাকা বলছে কে, এবার কাকা মানে কাঁপা কাঁপা স্বরে বলছে যে কে ওটা, যে তুমি কে, আমার পিছনে অনেকক্ষণ তুমি আসছো কে। কাকা বুঝতে পেরেছে কে ওটা, তাও বুকে সাহস নিয়ে, আর কাকার গলায় কিন্তু একটা মাদুলি ছিল, যেটা কিন্তু ওই শুকরের দাঁত হয় না, ওই দাঁত একটা শুকরের দাঁত তার গলায় ছিল। এবার সেটা চেপে ধরে কাকা বলছি তুমি কেন বাবার আমাকে ডাকছো, বুকে সাহস নিয়ে কথাটা বলেছি, তুমি কেন আমাকে বারবার ধরে ডাকছো, যে তুমি আমার পিছনটা ছেড়ে দাও। এবার মেয়েটা বলছে যে অত সহজে তোর পিছনে ছাড়া যায়, মানে এবার কথাটা কেরম ভাবে বলছে, যেরকম ইনোসেন্ট হয়ে বা ভালো হয়ে যেরকম কথা বলে না মানুষের সাথে, এরম ভাবে বলছে তোকে এত সহজে ছাড়বো কি করে বল দেখি, তুই যেমন এত বড় সর্বনাশটা করে দিলি, মানে এরম ভাবে বলছে। এবার কাকা বলছে যে আমি তোমার কি সর্বনাশ করেছি বলো, আমি তোমাকে কোনো সর্বনাশ করিনি, তুমি তো নিজের স্বেচ্ছাই গলায় জড়িয়ে দিয়েছো, আর গলায় জড়িয়ে দেওয়াটা কিন্তু কোনো সমস্যার সমাধান না, এরম ভাবে বলছে। বলছে হ্যাঁ, বলছে আমি সুইসাইড করেছি সেটা আমার ব্যাপার, তুই আমার লাইফে কি জন্য এসেছিস বা তুই আমার লাইফে কেন এসে আমার লাইফটা ধ্বংস করতে এসেছিস সেটা আগে বল। আর কাকা বলছে দেখো আমি তোমার লাইফে ধ্বংস করতে আসিনি, তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তুমি আমার সাথে সুখে সংসারে থাকতে, তুমি
সুইসাইড করেছে তোমার নিজের ইয়েতে। মানে কাকা এমন ভাবে মানে এমন নেশারগর হয়ে গেছে যেন কোনো লোকের সাথে কথা বলছে, মানে ভয়টা তখন কাজ করছে না। আর কথা বলতে বলতে কাকা বলছে যে দেখো তুমি চলে যাও, আমার তোমার সাথে আর কথা বলতে ভালো লাগছে না, তুমি আমার পিছন ছেড়ে দাও। মানে পাগল মতন হয়ে গেছে আর কি মাথাটা। এবার মেয়েটা বলছে যে ঠিক আছে ছেড়ে দেবো, তুমি আমার সাথে এসো, তোমার সাথে কিছু কথা আছে। এবার কাকা কিছু না ভেবে মেয়েটার পিছনে পিছনে চলে যাচ্ছে। আর ওখানে বললাম একটা পুকুর আছে যেটা মানে হ্যাঁ সাতসান পুকুর বলা হয়। আর সেই পুকুরের আমরা জানতাম যে পুকুরে সেই ইয়ে হয় না এলিগেটর টাইপের যে বড় বড় এগুলো হয়, ওইগুলোই পুকুরে থাকতো, যার কারণে আরো ভয় লাগতো। এবার পুকুরের চারপাশে বন জঙ্গল ভর্তি, বড় বড় ডাব গাছ এইসব আর কি হয়ে আছে। মানে বহু বছর কোনো লোক যায়ও না, আসেও না কেউ কোনো কারণ ছাড়া। ডাব গাছে ডাব হয়ে ভর্তি হয়ে আছে, কোনো লোক পারতেও যায় না ভয়। এবার কাকাকে ডেকে নিয়ে যাচ্ছে যে তুমি বলছি তুই আমার সাথে চ, ওখানে তোর সাথে বসে কিছু কথা আছে। এবার কাকাও বলছে আচ্ছা ঠিক আছে। মানে এমন একটা ঘোরের মধ্যে হয়ে গেছে, কাকা বলছে হ্যাঁ ঠিক আছে চলো। প্রসেস টাইপের করে নিয়েছে। হ্যাঁ মানে আমরা মানে মানুষ যেরকম হিপনোটাইজ মতন হয়ে যায় না, সেরকম হয়ে গেছে। কাকাকে বলছে যে তুমি চলো, তোমার সাথে এরকম কথা আছে, আমার সাথে এখানে বলা যাবে না, আর তুই আমার সাথে হেঁটে চলো। এবার আস্তে আস্তে কাকা হেঁটে 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 ওই পুকুরে একদম পুকুরের কাছে চলে গেছে, একদম পুকুরের কাছে। আর ওর পাশে কিন্তু একটা বড় ঝিল ছিল, ওই ঝিলে কিন্তু মাছ চাষ করা হতো ওই পুকুরের পাশে, মানে বেশি পাশে না, একটু দূরে ওই ঝিলটা ছিল। এবার ওই ঝিল পাহারা দেওয়ার জন্য যে লোক থাকে না রাত্রিবেলা করে ঝিল পাহারা দেওয়ার জন্য ছোট ছোট ঘর করে, হ্যাঁ ওখানে দুটো লোক মানে অনেকক্ষণ থেকে দেখছে যে একটা লোক অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে একা একা আসছে কথা বলতে বলতে অনেকক্ষণ থেকে। আর আমার কাকা একটু লম্বা ছিল হাইটে, বুঝেছে, অনেকটা লম্বা ছিল আর রোগাও ছিল খুব। এবার যারা ছিল আর কি তারাও আর কি ভয় পেয়ে গেছিল প্রথমে, তাদের মুখ থেকে শোনা কাকা যেরকম ভাই বলেছে যে তারা হয়তো ভয় পেয়ে গেছে যে এত লম্বা লোক এত রাত্রিবেলা কে আসছে এরকম করে হেঁটে হেঁটে আর। হ্যাঁ এবার পুকুরের একদম ধারে চলে এসেছে। এবার এসে হেঁটে হেঁটে লোকজন একটা পুকুরে যখন ঝাঁপ দেয় বা ডুব দেয়, একটা ভাবভঙ্গি প্রথমে একটা স্টেপ নেয়, তারপরে ডুব দেয় বা তারপরে ঝাঁপ দেয়। কাকা অটোমেটিক হেঁটে 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 এসে পুকুরের ভিতরে ঢুকে গেল, মানে ঝাঁপ দেওয়ার মধ্যে যেরকম ঢুকে গেলে জল একদম হয় না ওরম হয়ে গেল। এবার যারা থেকে ঢুকে গেল, হ্যাঁ আপনা থেকেই ঢুকে গেল ফট করে। বাট যারা ওই ওখানে বসছিল ঝিলে পাহারা ছিল দুটো লোক, তারা ওখান থেকে ছুটে ছুটে আসছে, তারা মানে হ্যারিকেন নিয়ে, একজনের কাছে টর্চ ছিল, তারা ছুটে এসে দেখে উপরে একটা টিফিন গাড়ি পড়ে আছে আর নিচে একটা লোক এরকম করে মানে আধ ভাষা হয়ে ডোবার মতন অবস্থা হয়ে গেছে। তারা ছুটে এসে ওরা মানে জলে একজন ঝাঁপ দিয়ে মানে কাকাকে তুলে, মানে কাকা পুরো আধমরা হয়ে গেল। মানে কাকা যদি আর কিছুক্ষণ থাকতো যদি ওখানে, তাহলে হয়তো মানে কাকাকে আর খুঁজে পাওয়া যেত না, হয়তো আর আজকে আমাদের মাঝে কাকা থাকতো না। মানে জলের তলায় নিয়ে গিয়ে তাকে খুন করার চেষ্টা হয়েছে, মানে জলের তলায় নিয়ে গিয়ে গলা টিপে ধরা হয়েছে। আচ্ছা এবার ওখানে মানে আমাদের ওখানে সবাই মানে বলেছে যে একটা কেস কর তোরা থানাতে, হয়তো কোনো লোক বা কোনো কেউ কিছু করেছে। তখন কিন্তু কাকার জ্ঞান ছিল না, কাকা এসব জানে যে কেস ফেস করা হচ্ছে। এবার ডাক্তার এসে মানে ভাবে যে এটা কোনো মানুষের যে ফিঙ্গারপ্রিন্ট হয় না, মানে কোনো আঙুলের ছাপ বা কিছু কোনো কিছু মানে নেই, এরকম পুকুরের পাশে যে শেকড় গুলো থাকে না গাছের, তো হ্যাঁ হ্যাঁ এই গাছের শেকড় দিয়ে চেপে ধরে অনেকক্ষণ ধরে জলের তলায় ছিল আর কি। সেই কারণে কাকা মানে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছে না, গলা একদম ফুলে যেরকম থাইরয়েড হয় না ওরম হয়ে গেছে। আর অনেকটা জল খেয়ে নিয়েছিল, যার কারণে ডায়রিয়া হয়ে গেছিল। পুকুরের জল তো খারাপ, জল খেয়ে নিয়েছিল, ডায়রিয়া হয়ে গেছিল। পরবর্তীকালে সেই জল কিন্তু পেটে ছিল, যার কারণে কিন্তু অনেক ডাক্তার ভর্তি হাসপাতাল করা হয়েছিল, তারপর কিন্তু অনেক কষ্টে ঠিক হয়েছে। এবং তারপরে আমাদের যে মানে কাকার যে সৎমা ছিল, মানে আমাদের পাশে একটা ওঝা থাকতো, কালী ঠাকুরের পুজো করতো আর কি। ওঝা বলতে গেলে একটা মানে পুরুতু মশাই আর কি। তো তাকে এই ঘটনাটা সবকিছু বলে যে এরম এরম ঘটনা হয়েছে, আমার ছেলে এরম ভাবে বলেছে। মানে তখন কাকা ওই ওনার মাকে কিন্তু বলেছে ঘটনাটা পুরোটা। বলার পরে মানে ওনার যে মা, তিনি ওই মানে ওই লোকটাকে নিয়ে আসে মন্দির থেকে, পুরুতু মশাই। এবার এনে তিনি ভালো করে জল পড়া দেয়, তাবিজ দেয়, সবকিছু দেয়। এবার দিয়ে লোকটা বলছে যে তোমার ছেলে কিন্তু খুব বাঁচান বেঁচে গেছে, যদি ওই দুজন যে না এসে যদি না বাঁচাতো তাহলে হয়তো মানে কাকাকে আর খুঁজে পাওয়া যেত না। মানে যে এসেছিল আর কি, সে কিন্তু অত সহজে যাবে না।
আর যে মাদুরিটা কাকে দেওয়া হয়েছে, ওই যে মাদুরিটা দিয়েছিল যে পুরুত মশাই, সেই মাদুরি কিন্তু আজকেও পড়ে আছে। এই 2023 সালেও হাত থেকে খোলেনি। যদি খুলে দেয় বাই চান্স এই মাদুরিটা, তাহলে কিন্তু আবার এরকম শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু বলেছে আচ্ছা। ওই পুরুত মশাই। তো এই এতটাই ছিল ঘটনা। এরপরে সব ঠিকঠাক হয়েছে, কাকার মতন লাইফস্টাইল শুরু করে দিয়েছে, কাকাও বিন্দাস আছে এখন, কাকা দুটো ছেলে মেয়েও আছে, এখন দিব্যি সংসার করছে, আর কোনো অসুবিধা হয় না। তো এই ঘটনাটাই ছিল প্রথম ঘটনা। জানি না কেমন লাগলো অমিতদা, এর আগে কোনোদিন পডকাস্ট করিনি, আর কোনো অভিজ্ঞতা ছিল না আমার। যতটুকু পেরেছি গুছিয়ে বলার চেষ্টা করেছি, জানি না কেমন না, লেগেছে। ভালো বলেছো। অতটা গুছিয়ে হয়তো বলতে পারিনি আমি। যাই হোক, না ভালো বলেছো। বলছি তখনকার দিনে, হ্যাঁ হ্যাঁ তখনকার দিনে তো বোধহয় গাড়ি নিয়ে যাতায়াত ছিল, মানে বরকে গাড়িতে করে দিয়ে বরের গাড়ি চলে গেল। হ্যাঁ, তখন ছিল বললাম না ঝামেলা টাইপের হয়েছিল একটা আচ্ছা। ঝামেলা টাইপের হয়েছিল। সেই কারণে গাড়িতে যে ড্রাইভার ছিল, তিনি আমাদের পাড়াতেই, যে ড্রাইভারিং যে যার গাড়ি আর কি, হুম। তিনি আমাদের পাড়া দিল। আর সেখানে কি 2-4 জন বাচ্চা কাচ্চা ছিল, তাদেরকে নিয়ে চলে এসে বাচ্চা কাচ্চা ও আচ্ছা, আগেই নিয়ে বেরিয়ে গেছে। এবার কাকাও বলেছিল যে তোমরা চলে যাও, আমাদের জন্য আর ওয়েট করতে হবে না। তো আচ্ছা। সেই কারণে আমি, ওই কাকার ওই শ্রমিকদা ছিল, ওই 3জনেই লাস্টে এসেছি। আচ্ছা, হ্যাঁ, ওকে। আর যদি যাচাই করো, তাহলে কিন্তু আমি ওই জায়গাটার ভিডিও পাঠিয়ে দিতে পারি তোমাকে। যাচাইয়ের ব্যাপার নেই, কিন্তু তুমি ভিডিওগুলো পাঠিয়ে দিতে পারো, তাহলে আমাদের যে চ্যানেল আছে হোয়াটসঅ্যাপে, সেখানে আমি সেন্ড করে দেবো, লোকে অডিয়েন্স দেখবে যে জায়গাটা কেমন বা কি। আচ্ছা ঠিক আছে, কালকে আমি তো বাড়ি থাকি না, ব্যস্ত থাকি, আমি সময় পেলে ওটা আমি পাঠিয়ে দিয়ে দেবো কালকে। কোনো সমস্যা নেই। হুম। আর তুমি একটা ভিডিও কলের স্টোরির কথা বলছিলে। হ্যাঁ, ভিডিও কলের স্টোরি আছে, ওটাও অতটা ভয়ানক না, কিন্তু অ্যাকচুয়ালি এটা বোঝার ঘটনা। আচ্ছা একটা মানুষের যে একটা শিক্ষা হয় না, একটা শিক্ষামূলক ঘটনা। আচ্ছা আচ্ছা, কেমন শুনি একটু। তো আমাদের মধ্যে অনেক ছেলে আছে, যে অনেকে আছে যে কোনো নাম্বার যাচাই না করে, বা কারু অপর দিকে কোন মানুষটা আছে যাচাই না করে হট করে ভিডিও কল করে দিই না। এখন যেটা হচ্ছে যে অনেকের ফেস নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে এআই এর মাধ্যমে। হ্যাঁ, তো সেই অনেক ছেলে আছে বা অনেক মেয়েও আছে, শুধু ছেলের দোষ দিচ্ছি না আমি, অনেক ছেলে মেয়ে আছে যাচাই না করে হট করে ভিডিও কল করে বা ভিডিও কল ধরে। ওকে। তো এই একটা শিক্ষা, যে অন্য কোনো নাম্বারে বা রং নাম্বার থেকে কোনো ভিডিও কল আসলে বা অন্য কোনো কল আসলে হট করে যাতে না ভিডিও কল ধরে। আচ্ছা। তো এই একটা শিক্ষা হবে ঘটনাটা। আর ঘটনা কিন্তু একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটিও আছে, যার কারণে ঘটনাটা আমি বলবো। আচ্ছা আচ্ছা, বলো। তো শুরু করি। তো এই ঘটনাটা বেশি দিন না, এই ইদানিং 2 থেকে 2.5 বছর হবে। যাই হোক, আমি একটু কাশি হচ্ছে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, শরীরটা খুব খারাপ। নো প্রবলেম, বলো। তো আজ থেকে 2 বছর আগেকার ঘটনা, বেশি না, ওই 2021 সালের ঘটনা। তখন আমি কাজ করি, এবং আমার একটা বন্ধুও ছিল, যে বন্ধুটা কিন্তু আমার থেকে সিনিয়র ছিল, অ্যাকচুয়ালি 5 বছরের বড়। তো তার সাথে এই ঘটনা ঘটেছে। আচ্ছা। আর ওই বন্ধুটার বাড়ি হচ্ছে আমাদের বারুইপুর লাইনে। বারুইপুর অবশ্যই চেনো হয়তো। শুনেছি। ওই বারুইপুর লাইনে বাড়ি। তো তার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো আমরা একসাথেই কাজে যেতাম, একই কম্পার্টমেন্টে উঠতাম আর কি, ট্রেনে যেতাম আমরা। আচ্ছা। হ্যাঁ, উনি আর কি বারুইপুরে থাকতো, বারুইপুর থেকে সোনারপুরে আসতো, সোনারপুর থেকে ট্রেন ধরে শিয়ালদায় যেত। আচ্ছা। ওটা বারুইপুর লাইনে, আমাদের এটা ক্যানিং লাইন। তো আমরা একই ট্রেনে যেতাম। তো যেতে যেতে আমাদের যে বন্ধুটা ছিল, ও আর কি আমার সাথেই যেত। ও অন্য জায়গায় যেত শিয়ালদায় নেমে, আমি অন্য জায়গায় যেতাম শিয়ালদায় নেমে কাজের জন্য। তো এরকম করে ট্রেনে আলাপ হয়েছে ওর সাথে। আচ্ছা। তো কিছুদিন কাজ করার পরে আমাদের কারখানায় চলে আসে, আমার সাথে আলোচনা করে আমার কারখানায় চলে আসে যে আমার সাথে কাজ করবে। ও যে জায়গাটায় কাজ করতো ওখানে স্যালারি দিত না ভালো, সেরকম করেও আমাদের কারখানায় চলে আসে। বা ওর সাথে আমার ভালো আলাপ হয়ে যায়, প্রত্যেকদিন যাতায়াত করতে একটা যেরকম আলাপ হয় আর কি, এবার সেরকম হয়ে যায়। এবার একদিন ছেলেটা রাত্রিবেলা যখন কাজ থেকে বাড়ি যায় আমাদের সাথে, তখন ওকে দেখি যে একটু মতন হয়ে আছে, কথা বলছে না, চুপচাপ আছে। ওর সাথে কথা বলতে গেলে ও কার সাথে কথা বলছে। ওকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে, এরকম চুপচাপ আছিস কেন, বা যে আমরা ফ্রেন্ড সার্কেল মতন আর কি যে
কিছু হয়েছে, ব্রেকআপ টেকআপ হয়েছে, এরকম ভাবে আমি ইয়ার্কি মারি। হুম। তো এরকম ইয়ার্কি মারছে ওর সাথে, ও বলছে না যে ওরকম কিছু হয়নি, আমার শরীরটা খুব খারাপ, বাড়ি গিয়ে রেস্ট নেবো, আমি 2 দিন হয়তো কাজে আসতে পারবো না। আচ্ছা। তো আমি বললাম যে ঠিক আছে, আসবি না কি আছে, আগে শরীর আগে তারপরে কাজ পর, হুম। আগে রেস্ট নে তারপরে পরে আসবি। এবার মানে তার পরের দিনই, একদিন পরেই খবর পাই যে আমাদের যে বন্ধু হুম। যে ছিল আর কি, তো তার নাকি কলতলাতে পড়ে মানে হাত ভেঙে গেছে, আচ্ছা। হাতটা ভেঙে গেছে। এবার আমরা তো দেখতে, আমিও কাজ কামাই করে দেবার তাকে দেখতে যাই, এবার গিয়ে তার মুখ থেকে যে ঘটনাটা শুনি অমিতদা, হুম। শুনলে সত্যি কথা বলতে যে আমাদের যে একটা শিক্ষা হবে না, সেই শিক্ষাটা আমরা ঠিক পেয়ে যাবো। হুম। তো একদিন রাতের বেলা ওর একটা আননোন নাম্বারে কল আসে, এবার হোয়াটসঅ্যাপে কিন্তু যে আমাদের ইন্ডিয়ার নাম্বার শুরু হয় 91 দিয়ে, হুম। সেই ইন্ডিয়ার যে 91 দিয়ে ওই নাম্বার থেকে আসে। আর জানি না ওর কোন কান্ট্রি থেকে এসেছিল, অন্য কান্ট্রি কোড হয়তো হতে পারে, আমি অতটা মনে নেই আমার। হুম। সংখ্যাটা ছিল 8টা বা 9টা এরম নাম্বার। ওকে। এই নাম্বার থেকে ওকে ঠিক 11টা 10 এই টাইমে যখন খেয়ে উঠেছে, তখন ঠিক ওই টাইমে কিন্তু ওর কলটা আসে। আচ্ছা। প্রথমে অডিও কল আসে, হোয়াটসঅ্যাপে ভয়েস কল আসে। আচ্ছা। এবার ও হয়তো ভেবেছে কি এসব ফোন করছে, প্রথমে ধরে কোনো কথা আসে না, ও বলছে যে হ্যালো। আমি হ্যালো হ্যালো 3বার বলেছে, হ্যালো হ্যালো 3বার বলার পরে ওর থেকে কোনো ভয়েস আসছে না। আর হঠাৎ করে একটা মেয়ে বলছে যে হ্যাঁ ক্যাসে হো, হিন্দিতে বলছে। হুম। এবার আমার যে বন্ধু ছিল সে বলছে যে হ্যাঁ মানে এরকম করে বলছে যে আচ্ছা হুঁ লেকিন আপ কौन हो, मेरा नंबर कैसे मिला आपको, এরকম ভাবে হিন্দিতে বলছে। হুম। বা আমার নাম্বার আপনি কি করে পেলেন। হুম। এবার মেয়েটা আর কি হিন্দিতে বলছে, সেটা আমি বাংলাতে বলছি। মেয়েটা বলছে যে হ্যাঁ আমি তোমার নাম্বার পেয়েছি একটা জায়গা থেকে, তুমি কি আমার বন্ধু হবে। এবার আমার বন্ধু বলছে যে হ্যাঁ বন্ধু হতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার পরিচয়টা আগে দাও, তুমি কোথা থেকে বলছো। হুম। বলছে যে আমি বলছি এক জায়গা থেকে, আগে তো 2 দিন কথা বললাম আছে, তারপর তুমি বুঝবে যে আমি কোথা থেকে বলছি। হুম। তো এরম বলার পরে আমার যে বন্ধু, ও ওর সাথে কথা বলতো, চ্যাট করতো, ভিডিও কল করতো, মেয়েটাকেও দেখেছো, হুম। মেয়েটার ফটো আমাদেরকে দেখিয়েছে, এবার মেয়েটার যে বাড়ির অ্যাড্রেস বা কোথায় থাকে সেটা কিন্তু আর আমরা জানি না, বা ও হুম। জানে না যে মেয়েটা কোথায় থাকে। মেয়েটাকে দেখে মানে অতটা কিছু মনে হয়নি। এবার কল করার পরে যখন কল করতো আর কি, নিয়মিত এরকম কল চলতে থাকছে, ভিডিও কল অডিও কল সবকিছু চলতে থাকছে। হুম। হঠাৎ করে একদিন বুধবার হবে সেদিনকে, বুধবার না বৃহস্পতিবার মনে পড়ছে না আমার, হয়তো বলেছিল আমাকে যে বুধবার দিন রাত্রিবেলা যখন ও হোয়াটসঅ্যাপ খোলে, হুম। ওরই নাম্বার থেকে একটা স্ট্যাটাস হয়েছে, সেটা হচ্ছে যে ওই মেয়েটা নাকি মারা গেছে। আচ্ছা। 2 সপ্তাহ হলো মেয়েটা মারা গেছে। আর তার কাজ ফাজ হচ্ছে, মেয়েটার নাকি গুজরাটে বাড়ি। আচ্ছা। হ্যাঁ মেয়েটা নাকি গুজরাটে বাড়ি, এরকম আননোন নাম্বার থেকে কল এসছে, মেয়েটা 2 সপ্তাহ আগে মারা গেছে, প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করছে না, এরকম ভেবেছে। হুম। এবার যখন সেটা কল করছে তখন দেখা যাচ্ছে এই নাম্বার আউট অফ সার্ভিস দুবার বলে, তারপরে যখন 3বার মাথায় কল করছে তখন সুইচ অফ বলছে ওই নাম্বারটা। আচ্ছা। মানে হোয়াটসঅ্যাপে ওই নাম্বার কিন্তু এমনি কলে যাচ্ছে না, মানে নাম্বারটা এমন একটা নাম্বার। হুম। তাহলে হোয়াটসঅ্যাপ কল হবে, বুঝতে পেরেছি। হ্যাঁ শুধু হোয়াটসঅ্যাপ কল করা যাচ্ছে, ও হোয়াটসঅ্যাপ কলই করছে, উন্নতর কোনো নেই করার জন্য। হুম। তো ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে আমার বন্ধু। এবার 2 দিন পরে হঠাৎ করে ও যখন একটু মন মারা হয়ে গেছে যে এরম করে মারা যাওয়ার পরে যদি প্র্যাঙ্ক করতো, 2 দিন কথাও আমার সাথে বলছে না, এমন কেন হচ্ছে। এবার রাত্রেবেলা প্রায় 3টে 3:30 এরকম হবে, 3টে 3:30 হবে সামথিং, হুম। 3টে বা 3:30 সময় একটা কল আসে, ওই নাম্বার থেকেই কল আসে। এবার ছেলেটা তো হঠাৎ করে উঠে ভাবে যে হ্যাঁ হয়তো ওই কল করেছে, হুম। এবার যখন ভিডিও কল রিসিভ করলো তখন ওর ঘরের লাইট জ্বালা আছে, আর যখন ওপার থেকে যে মেয়েটা কথা বলছে হুম। তার ওখানে অন্ধকার দেখাচ্ছে, মানে কোনো এ আসছে না। এবার মেয়েটা বলছে যে তুমি ভালো আছো, তুমি আমার ছাড়া ভালো আছো তো। ছেলেটা বলছে যে আমার যে বন্ধু সে বলছে যে তুমি তো মারা গেছো, তোমার হোয়াটসঅ্যাপে দেখলাম যে তোমার যে পিকটা কেউ দিয়েছে হোয়াটসঅ্যাপে, বলছে 2 সপ্তাহ হয়ে গেছে মারা যাওয়ার। এবার মেয়েটা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো তো। এবার তখন কিন্তু কেউ কাউকে প্রপোজ করা হয়নি, মেয়েটা হঠাৎ করে তুমি আমাকে ভালোবাসো তো। এবার ছেলেটা বলছে ভালোবাসো বলতে আমরা তো দুজনে বন্ধু ছিলাম, এরকম হঠাৎ করে বলছো যে ভালোবাসো, এরকম একটা প্রস্তাব দিচ্ছে। হুম।
ছেলেটাও হঠাৎ করে মানে অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ, যে ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি, এরকম অনেক দিন ধরে কথা হওয়ার পরে 1 সপ্তাহ। হুম এবং মেয়েটা মরে গেছে সেটা কিন্তু স্ট্যাটাস দিয়ে 2 সপ্তাহ হয়ে গেছে, মানে 1 সপ্তাহ মরে যাওয়ার 1 সপ্তাহ পরে কিন্তু তারা কথা বলা স্টার্ট করেছে। হুম আর হঠাৎ করে ছেলেটার যে পিক হয় সেই সব পিক অটোমেটিক হোয়াটসঅ্যাপে আসতে থাকে। এতদিন যে আচ্ছা। কথা বলেছে সেসব পিক অটোমেটিক আসতে থাকে। এবার চ্যাটে কেউ লিখছে, যে হিন্দিতে লিখেছে কি ওটা বুঝতে পারছি না, এবার ওটা গুগলে গিয়ে ট্রান্সলেট করেছে বাংলা। হুম বাংলাতে লিখে দেখছে যে তুমি সাবধানে থেকো, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর এই যে কলটা আমি করেছিলাম এটা কিন্তু আমি তোমাকে ফাঁসানোর জন্য করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছি, তুমি প্লিজ এই কথাটা কাউকে বলো না। হ্যাঁ এরকমই একটা কথা বুঝেছো তো, মানে আমি তোকে ফাঁসাতে যাচ্ছিলাম, একটা একটা মেয়ে আচ্ছা। বলছে আমি তোমাকে ফাঁসাতে যাচ্ছিলাম, সেই কাজটা আমি করতে পারিনি, যার জন্য আমি 1 সপ্তাহ আগে মারা গেছি, আর আমার সাথে প্লিজ আর তুমি কল করার চেষ্টা করো না, আর যা হয়েছে সব ভুলে যাও, এই নাও তোমার সব স্ক্রিনশট, আমার ফোনেও আর কোনো ফটো নেই, তুমি নির্দ্বিধায় থাকতে পারো, আর এই নাম্বার থেকে কোনো কল আসবে না। এবার পরের দিন ওই নাম্বার থেকে, মানে ওই নাম্বারেই একটা লোক ফোন করে ছেলেটাকে, মানে বন্ধুটাকে ফোন করে, হুম ফোন করে হিন্দিতে বলছে যে তুমি কে, কোথা থেকে বলছো, বা কোথায় বাড়ি, তুমি ওর বন্ধু হও নাকি, এসব কথা জিজ্ঞাসা করছে। হুম। এবার ছেলেটা জিজ্ঞাসা করছে যে আমার সাথে যে কথা বলতো সে আমার ফ্রেন্ড, মানে তার কি খবর। এবার লোকটা বলছে ও তো 2 সপ্তাহ আগে মারা গেছে। এবার জিজ্ঞেস করলো কি করে, বলছো না এটা মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার ছেলেটা জিজ্ঞেস করলো যে ও কি কাজ করতো, কি মানে কি করতো, ওর ব্যাকগ্রাউন্ড কি, জিজ্ঞাসা করলো। হুম জিজ্ঞাসা করার পরে লোকটা বলছে যে যে ও কিছু করতো না, ও স্টুডেন্ট ছিল, অনলাইনে টেলিকলিং এর কাজ করতো, আচ্ছা। এরম বলেছে। এবার ছেলেটা জিজ্ঞেস করলো যে আপনি কে, বলছে আমি ওর বাবা বলছি। এবার ছেলেটা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার মানে আমরা বন্ধু ছিলাম, আমার কলকাতায় বাড়ি, এরম অ্যাড্রেস মানে বলেছে আর কি। এবার লোকটা আবার কিছু বলেনি, ঠিক আছে, লোকটাও কিছু বলেনি, ফোনটা কেটে দিয়েছে। আচ্ছা। এবার ও হয়েছে যে হ্যাঁ সব ঠিকঠাক হয়ে গেছে, কিছু যা হয়েছে হয়েছে, বাদ দাও। এবার পরের দিন থেকে ওর সাথে একটা মানে ঘটনা স্টার্ট হয়, সেটা হচ্ছে যে ও যখন বাইরে যায়, যখন রাত্রিবেলা যখন টয়লেট করতে বাইরে যায়, তখন মনে হচ্ছে যে ওর মানে সামনে কেউ দাঁড়িয়ে আছে, ফট করে ওর সামনে ছিল, ও যখন সামনে গেল সরে গেল ছায়ার মতো। আচ্ছা। ও তখন ভাবছে যে কি মানে কি হচ্ছে আমার সাথে, এবার কলতলায় ওখানে কি ও ধাক্কা মেরে ফেলে দিয়ে, ওখানে কি কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ওটাই এমন মানে আমাদের কাছে দাবি করেছে যে কলতলা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাত্রিবেলা। আচ্ছা। এবার ওর বাড়ির লোক ভেবেছে যে এসব মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে একটা ওঝা ডেকে এনে ঝাড় করা উচিত। এবার ওঝাটাকে এনেছে, এনে বলছে যে এটা তো হওয়া সম্ভব না। ওর বাড়ির লোক বলছে কি সম্ভব না, বলছে যে যে আত্মাটা ওর সাথে ঘুরছে বা ওর সাথে এসেছে ওর কাছে, সেই আত্মাটা এখানকার না, ওকে। সেই আত্মাটা এখানকার না, সেই আত্মাটা হচ্ছে অন্য অন্য জায়গা, তা কোথাকার সেটা কিন্তু বলেনি। এবার সেটা বুঝতে পেরেছে যে কি হয়েছে ওর সাথে, মানে গুজরাটে থেকে এমন একটা মেয়ে ভিডিও কলের মাধ্যমে তার সাথে আলাপ হয়েছে, তার পিছুটা আর কি করে ছাড়ছে না, তার পিছু ছাড়ছে না। এবার মানে ও যেটা বলছে যে এখানকার যে আত্মাটা সেটা কিন্তু আমাদের এরিয়ার আত্মা না, অন্য জায়গার আত্মা, কি করে তার সাথে মানে সম্পর্ক হলো, বা কি করে তার সাথে এরকম আসলো, বা হ্যাঁ কোন সম্পর্কে আসলো এখানে, সেটা কিন্তু ও যেটা বলতে পারে। ছেলেটা শুধু জানে যে কি ব্যাপারটা কি হয়েছে, মানে সেখান থেকে আর ছেলেটা কোনোদিন কোনো ভিডিও কল ধরে না, এমনকি সে মানে যে বড় ফোন হয়, যে অ্যান্ড্রয়েড ফোন, সেটা পর্যন্ত বন্ধ মানে ইউজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা। তারপরে ওকে একটা তাবিজ দিয়েছে, সেই তাবিজটা পরে জল পড়া ফল পড়া দিয়ে তারপরে 2-3 গ্রাম হয়েছিল, কিন্তু এখন আর কিছু হয় না, এখন সব ঠিকঠাক আছে, ও এখন ঠিকঠাক ভাবে মানে আছে। আর ও এখনো মানে এমন একটা শখ পেয়েছে সেখান থেকে আর অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না। আচ্ছা। না এখন মানে একদম অবিশ্বাস্য ব্যাপার একটা। হ্যাঁ একদম অবিশ্বাস্য ব্যাপার এটা ঘটেছে। এবার এটা সত্যি কি এবার আমি জানি না, যতটুকু শুনেছি সেটুকু বলছি। নাকি ওর সাথে কেউ প্র্যাঙ্ক করেছে, হ্যাঁ কে জানে, তাই না? হ্যাঁ কিন্তু ওর সাথে যে ঘটনাটা ঘটেছে বা ও যে সে ব্যাপারটা বলেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভাবার বিষয়। হুম যে যে আত্মাটা ওর সাথে এসছে বা ওকে ভয় দেখাতে এসছে বা কথা বলতে এসেছিল তার সাথে, হুম সেটা কিন্তু আমাদের এরিয়ার বা কোনো এলাকার আত্মা না, মানে অন্য জায়গা। আচ্ছা। আর সেটাও বলেছে একটা মানে যে আত্মাটা এসেছিল সে কিন্তু একটা মহিলার আত্মা, একটা মেয়ের আত্মা।
আচ্ছা আর তখনই ছেলেটা বুঝতে পেরেছে, বাবার বন্ধুটা বুঝতে পেরেছে যে এই ব্যাপার। তখনও মানে সম্পূর্ণ বুঝতে পেরেছে যে এটা কোনো প্র্যাঙ্ক না। আচ্ছা আর ওই মেয়েটার বাবা ফোন করে বলেছে 2 সপ্তাহ আগে, মানে ও মানে মেয়েটা মরে যাওয়ার পরে আর কি, মানে যে মেয়েটা যে কাজ করতো, আমার মনে হয় যে মেয়েটা যে কাজ করতে হয়তো এরকম ব্ল্যাকমেল করার কোনো কাজ করতে হয়তো অনলাইনে। হতে পারে হতে হ্যাঁ, পারে। এটা অনেকেরই কল আসে অন্য নাম্বার থেকে, দেখবে অনেক মেয়ে কল করে অনেকে। আমার কাছে অনেকবার এরকম কল এসেছিল, তো আমি অ্যান্সার দিই। যখনই অন্য কোনো কল আসে তখনই এই কথাটা মনে পড়ে। ওকে তো জানি না কেমন হয়েছে, এই দুটো ঘটনা ছিল। আরেকটা ঘটনা আমার কাছে ছিল, সেটা কিন্তু এখন বলবো না, সেটা শুনবো, পরে শুনবো আমরা। পরে শুনবো। ওটা কিন্তু রেল লাইন রিলেটেড একটা ঘটনা, আর রেল লাইন রিলেটেড ঘটনা কিন্তু আমাদের শ্রোতারা খুব পছন্দ করে, ভৌতিক কথা পরিবার, সেটা আমরা সবাই জানি। যাই হোক, জানি না কিরকম ঘটনাটা কতটা ভালোভাবে গুছিয়ে বলতে পেরেছি, জানা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পডকাস্ট করবে, যদি ভালো লাগে করতে হবে না কোনো চাপ। ঠিক আছে, না ভালো বলেছো, কিন্তু শেষে ঘটনাটা একদম অবিশ্বাস্য। অবিশ্বাসের ঘটনা তো, এটাই তো অবিশ্বাসের ঘটনা। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু ওই ওজার কথাটা সেটা ঘাটাচ্ছে। বলতেই পারো। বা যাই ও হোক, বলো বলো। যা ও ভেবেছে যে আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে পিছন থেকে কলতলাতে। এটা হচ্ছে। ঠিক আছে, ব্যাপার। ঠিক আছে, ভালো থেকো তাহলে, শেষ করছি নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমিও ভালো থেকো, শরীরের খেয়াল রেখো, এখন ঠান্ডা খুব পড়েছে। এই ঠান্ডায় সেটাই। সবার শরীর খারাপ হচ্ছে, আমারও শরীর খারাপ। জানি না ঘটনা বলতে বলতে কতবার কেঁদেছি, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। না না, ঠিক আছে, সমস্যা নেই, তো ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ, এখন এই দেখো লাস্ট কথা বলার সময় তোমার সাথে কাশি হচ্ছে আমার। হুম। ভালো থেকো তাহলে। তুমি ভালো থেকো। আচ্ছা বন্ধুরা, এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের প্রত্যেকের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে কেউ যদি এখনও এই পরিবারে যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে যাও। কেউ যদি আমার সাথে এইভাবে পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনায় শোনানো হয়, তো আর দেরি কিসের? আর দেরি করো না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।